আসসালামু আলাইকুম প্রিয় নবাগত ৪৯তম বিসিএস শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনাদের পরীক্ষা অতি সন্নিকটে। আমরা আপনাদের শেষ মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি নিয়ে হাজির হয়েছি। আশা করি ইনশাল্লাহ আমাদের আজকের ওই টপিকস থেকে আমরা আজকে সলিড স্টেট ফিজিক্স এটার উপরে আমরা বিস্তৃত ক্লাস ইনশাল্লাহ নিব। প্রায় ১০০টার উপরে আমাদের এমসিকিউ আছে, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা একটু রিকোয়েস্ট করব যে হয়তো সবগুলো প্রশ্ন আমরা হাতে কলমে সলভ করার হয়তো বা সুযোগ পাবো না। আমরা জাস্ট প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সাজেশন ভিত্তিক আমরা সেটা আলোচনা করে যাচ্ছি। আশা করি আপনারা এখান থেকে অনেকটাই উপকৃত হবেন এবং আমাদের চ্যানেলে যারা সংযুক্ত আছেন ইনশাল্লাহ আশা করি আপনারা যদি আমাদের আজকের এই ভিডিওটা ইনশাল্লাহ মনোযোগ দিয়ে দেখেন, আপনাদের প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ। এবং যারা আমাদের চ্যানেলে নতুন সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমিতে, তাদেরকেও রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেল থেকে এখন আমরা ধারাবাহিকভাবে নিবন্ধন পরীক্ষার যে প্রস্তুতি সেটার আমরা আপডেটগুলো দিব, ক্লাস দিব। ভৌতবিজ্ঞান, পদার্থ রসায়ন, তারপরে সহকারী শিক্ষক গণিত, তারপরে প্রভাষক পদার্থবিজ্ঞান, প্রভাষক রসায়ন বিজ্ঞান, এই ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ দিয়ে যাব। আপনারা আমাদের চ্যানেলটিকে যদি একটু মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি। সলিড স্টেট ফিজিক্সের আজকের ১ নম্বরের প্রশ্ন হচ্ছে, বলা আছে যে নিম্নের কোনটি অ্যামারপস সলিড? কোয়ার্টজ গ্লাস, গ্রাফাইট এবং লবণ। অ্যামারপস হচ্ছে মানে ইট ইজ ওয়ান কাইন্ড অফ স্ট্রাকচার হুইচ হ্যাজ নো ইন রেগুলার অর্ডার অথবা হুইচ ইজ টোটালি ডিসঅর্ডার অ্যারেঞ্জমেন্ট, যার কণাগুলো দেখা যায় যে সঠিক একটা প্যাটার্নে বা অ্যারেঞ্জমেন্টে থাকে না, সেটাই হচ্ছে আমার অ্যামারপাস। যেমন আমরা জানি কঠিন, তরল, বায়বীয়। কঠিনের মধ্যে তাদের একটা স্ট্রাকচার আছে, বিভিন্ন স্ট্রাকচারে আমরা দেখতে পাই, কিন্তু অ্যামারপাসে এরকম কোনো সঠিক স্ট্রাকচার আমরা পাই না। তো এরকম উদাহরণ কোনটি? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কোয়ার্টজ গ্লাস। শুধু গ্লাস লেখলেও হবে, গ্লাসটাও কিন্তু আমাদের অ্যামারপাস একটা পদার্থ। ওকে, আমরা চলে আসছি ২ নম্বরের প্রশ্ন। বলা আছে নিম্নের কোন সলিড ঘটন একটি নির্দিষ্ট তাপমাত্রায় গলে? নিম্নের কোন সলিড একটি নির্দিষ্ট তাপমাত্রায় গলে? সেটা কি সকল ধরনের কঠিন পদার্থ, কোনো ধরনের সলিড পদার্থ নয়, অ্যামারপাস সলিড এবং ক্রিস্টালাইন সলিড। মনে রাখতে হবে ক্রিস্টালাইন সলিড অর্থাৎ যেটা একটা সুনির্দিষ্ট গঠন বা কাঠামো আছে, সেটাই একটি নির্দিষ্ট তাপমাত্রায় গলে, সেটা একটা গলনাঙ্ক থাকবে নির্দিষ্ট। নিম্নের কোন বৈশিষ্ট্য একটি সাধারণ কঠিনকে ব্যাখ্যা করে? সংকোচনযোগ্য, অসংকোচনযোগ্য, প্রবাহী, অর্ধ সংকোচনযোগ্য। অর্থাৎ নিম্নের কোন বৈশিষ্ট্য একটি সাধারণ কঠিনকে ব্যাখ্যা করে? একটি সাধারণ কঠিনকে ব্যাখ্যা করে সেটা হচ্ছে অসংকোচনযোগ্যতা। অর্থাৎ একটা বস্তুকে যখন আমি আর কম্প্রেসড করতে পারি না, সেই জিনিসটি হচ্ছে একটা সাধারণ কঠিন পদার্থকে ব্যাখ্যা করে। একটি ক্রিস্টালাইন সলিডের মৌলিক রিপিটেড গাঠনিক একক কোনটি? অর্থাৎ বারবার একই কোষ যেগুলো আমরা পাবো, অর্থাৎ একটা যদি ক্রিস্টালাইন সলিডকে যদি আমরা এটাকে ফ্র্যাগমেন্টেশন করি, এটাকে ভেঙে ফেলি, তাহলে তার মধ্যে অনেকগুলো ইউনিট সেল পাবো আমরা। সেই প্রত্যেকটা রিপিটেড সেলকে আমরা বলবো ইউনিট সেল। এখানে বলা আছে একটি ক্রিস্টালাইন সলিডের মৌলিক রিপিটেড গাঠনিক একক কোষ, এটা কি মনোমার নাকি অণু নাকি একক কোষ নাকি পরমাণু? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে একক কোষ। সালফারের দুটি পলিমারিক আকার আছে, ড্যাশ এবং ড্যাশ, রম্বিক এবং মনোক্লিনিক, রম্বিক এবং ট্রাইক্লিনিক, হ্যাক্সাগোনাল এবং ট্রাইক্লিনিক, হ্যাক্সাগোনাল এবং মনোক্লিনিক। তাহলে সালফারের দুটি পলিমারিক আকার আছে, তার মধ্যে একটা হচ্ছে রম্বিক এবং আরেকটা হচ্ছে মনোক্লিনিক। তাহলে সালফারের দুটি পলিমারিক আকার আছে, একটা হচ্ছে রম্বিক আরেকটা হচ্ছে মনোক্লিনিক। ওকে, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কিন্তু এটি। পোলার আণবিক কঠিন এ অণুসমূহ কোনো বলের কারণে পরস্পর একত্রিত থাকে? পোলার আণবিক কঠিন এ অণুসমূহ কোন বলের কারণে পরস্পর একত্রিত থাকে? সেটা হচ্ছে ডাইপোল ইন্টারঅ্যাকশন,
নাকি ডিসপারশন বল, নাকি হাইড্রোজেন বন্ধন, নাকি সমযোজী বন্ধন। অর্থাৎ আমরা জানি যে পোলার আণবিক কঠিন, পোলার হচ্ছে যেটার মধ্যে পোলারিটি সৃষ্টি হয়, যদিও কঠিন হলে সেটা তো আয়নিক বন্ধন হবে, কিন্তু আমরা জানি আয়নিক বন্ধনের মধ্যেও কিছুটা সমযোজী বৈশিষ্ট্য থাকে, আবার সমযোজী যৌগের মধ্যেও কিছুটা আয়নিক বৈশিষ্ট্য থাকে, যেটা হচ্ছে ফাজানের নীতি দ্বারা আমরা ব্যাখ্যা করেছি কেমিস্ট্রিতে। ঠিক তদ্রূপভাবে পোলার আণবিক কঠিন এই যৌগসমূহের মধ্যে যেই বলটা পারস্পরিক একত্রিত একটা গঠন করে, আমার একটা স্ট্রাকচার দেয়, সেটা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। অর্থাৎ ডাইপোল ডাইপোল হচ্ছে ইন্টারাকশন মানে বল, তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটা। ডায়মন্ড নির্মের কোনটির উদাহরণ? খুবই খুবই ইম্পর্ট্যান্ট। হাইড্রোজেন বন্ধনের কঠিন পদার্থ, ইলেকট্রোব্যালেন্স সলিড, সমযোজক কঠিন এবং গ্লাস। ডায়মন্ড নির্মের কোনটির উদাহরণ? ডায়মন্ড হচ্ছে আমাদের সমযোজী বন্ধন, অর্থাৎ এটা হচ্ছে আমরা জানি কার্বনের একটি রূপভেদ, গ্রাফাইট, তারপর ডায়মন্ড, হিরক, এগুলো সব হচ্ছে আমাদের কার্বনের রূপভেদ। সিলিকনকে প্রকৃতিতে কোন আকারে পাওয়া যায়? বডি সেন্টার্ড কিউবিক গঠন, হেক্সাগোনাল, তারপরে ক্লোজড প্যাকেট গঠন, নেটওয়ার্ক সলিড, ফেস সেন্টার্ড কিউবিক গঠন। এটার সঠিক অ্যান্সার হচ্ছে নেটওয়ার্ক সলিড। নিম্নের কোনটি ক্রিস্টালাইন সিস্টেম নয়? অর্থাৎ যেটা সুনির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট নাই, একটা সিস্টেম, সিস্টেম বলতে এখানে অনেকগুলো ব্যবস্থাপনা সেগুলো থাকবে। সেটা কি কি হতে পারে? কিউবিক, ট্রাইগোনাল, ট্রাইক্লিনিক এবং হ্যাক্সা ক্লিনিক। তাহলে নিম্নের কোনটি ক্রিস্টালাইন সিস্টেম নয়? মনে রাখতে হবে হ্যাক্সা ক্লিনিকটা ক্রিস্টালাইন সিস্টেম নয়। অর্থাৎ যখন 6 মাত্রিক আমরা 6টা ফেজ, আমরা 6টা ফেজে 6টা ইউনিট সেলকে আমরা রাখবো, সেটা কিন্তু ক্রিস্টালাইন সিস্টেম হতে পারে না। যেমন ভ্যানজিনের মতো, যেটা আমরা ব্যানজিন, প্যান্টাগোনাল হতে পারে, কিউবিক হতে পারে, হ্যাঁ, সেটা ট্রাইক্লিনিক হতে পারে, কিন্তু হ্যাক্সা ক্লিনিকটা হবে না। একটি ফেস সেন্টার্ড কিউবিক কোষে একটি একক কোষ সমানভাবে কতটি কোষের সাথে যুক্ত থাকে? 4টি একক কোষ, 2টি একক কোষ, 1টি একক কোষ, 6টি একক কোষ। মনে রাখতে হবে একটি ফেস সেন্টার্ড অর্থাৎ এফসিসি, অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে বলি, পূর্ণরূপে বলি ফেস সেন্টার্ড কিউবিক কোষে একটি কোষ সমানভাবে মোট 6টি একক কোষের সাথে যুক্ত থাকে। একটি সরল কিউবিক কোষে প্রতিটি কোণায় পরমাণু কয়টি একক কোষ দ্বারা শেয়ার করা থাকে? 8টি, 1টি, 2টি, 6টি, মোট 8টি। অর্থাৎ একটি সরল কিউবিক কোষে প্রতিটি কোণায় পরমাণু মোট 8টি একক কোষ দ্বারা শেয়ার করা থাকে। ক্রিস্টালের মধ্যে পরমাণুর অবস্থান দেখানোর জন্য যে বিন্দু থাকে তাকে কি বলে? খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। যে ক্রিস্টালের মধ্যে পরমাণুর অবস্থান দেখানোর জন্য, অর্থাৎ একটা পরমাণু, ক্রিস্টালের মধ্যে পরমাণুটা কোথায় আছে সেটা আমরা দেখানোর জন্য যে বিন্দু ব্যবহার করি সেটাকে কি বলে? ক্রিস্টাল ল্যাটিস বলে, ক্রিস্টাল প্যারামিটার বলে, ব্যাবিস ল্যাটিস বলে, নাকি ল্যাটিস পয়েন্ট বলে? আমরা সেটাকে বলি ল্যাটিস পয়েন্ট। তাইলে ক্রিস্টালের মধ্যে পরমাণুর অবস্থান দেখানোর জন্য যে বিন্দু থাকে তাকে আমরা বলি ল্যাটিস পয়েন্ট। কোন ধরনের সলিড ক্রিস্টাল তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে? কোন ধরনের সলিড ক্রিস্টাল তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে? অর্থাৎ এমন একটা সলিড ক্রিস্টালের নাম বলতে হবে যেটা তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে। সোজা কথা আমরা জানি ধাতু বা ধাতব পদার্থ কী করে? সে তাপ পরিবহন করে, সে বিদ্যুৎ পরিবহন করে। সুতরাং আয়নিক যৌগ বললে হবে না, সমযোজী বললে হবে না, আণবিক বললে হবে না, ধাতব, হ্যাঁ এটা হচ্ছে ধাতব বন্ধন। মেটালিক যৌগগুলি শুধুমাত্র এই ক্রিস্টালাইন সলিড পদার্থগুলো তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে। সলিডকে বিভক্ত করা যায় ক্রিস্টালাইন এবং আয়নিক কঠিন, ধাতব এবং অ্যামরফাস, আণবিক এবং সমযোজী সলিড, ক্রিস্টালাইন এবং অ্যামরফাস। সলিডকে বিভক্ত করা যায় সেটা হচ্ছে ক্রিস্টালাইন এবং অ্যামরফাস। অর্থাৎ একটা হচ্ছে নির্দিষ্ট গঠন থাকবে, অ্যারেঞ্জমেন্ট থাকবে, সবগুলো আমার ল্যাটিস পয়েন্টগুলো একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে থাকবে, কিন্তু যেগুলো তো অ্যারেঞ্জমেন্টে থাকে না সেটা হচ্ছে অ্যামরফাস, যেটাতে অ্যারেঞ্জমেন্টে থাকবে সেটা হচ্ছে ক্রিস্টাল। ওকে, পরের প্রশ্ন, কোয়ার্টজ নিম্নের কোনটির উদাহরণ? কোয়ার্টজ নিম্নের কোনটির উদাহরণ? এটা আণবিক সলিড, ধাতব সলিড, সমযোজী সলিড, আয়নিক সলিড। আমরা সবাই জানি যে কোয়ার্টজটা হচ্ছে আমাদের হলো সমযোজী যৌগ, অর্থাৎ কোভালেন্ট বন্ড। সুতরাং কোয়ার্টজ হচ্ছে যেটার মধ্যে থাকবে সেটা হচ্ছে সমযোজী সলিডে থাকবে। কঠিন কার্বন ডাইঅক্সাইড নিম্নের কোনটির উদাহরণ? আমরা জানি কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় ড্রাই আইস। এটাও পরীক্ষা, আমাদের অনেক পরীক্ষা আসে যে ড্রাই আইস কোনটি? কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় ড্রাই আইস। তাহলে কঠিন কার্বন ডাইঅক্সাইড নিম্নের কোনটির উদাহরণ? এটা কি আণবিক ক্রিস্টাল, নাকি ধাতব ক্রিস্টাল, নাকি সমযোজী ক্রিস্টাল, নাকি আয়নিক ক্রিস্টাল? আমরা জানি কঠিন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটি আণবিক ক্রিস্টাল, যদিও কার্বন ডাইঅক্সাইড একটা
সমযোজী যৌগ, কিন্তু যখন সেটা কঠিন আকার ধারণ করবে তখন সেটা হয়ে যাবে আণবিক ক্রিস্টাল। কঠিন মানে সেটা আণবিক অর্থাৎ আয়নিক যৌগের কিছু বৈশিষ্ট্য বা ক্রিস্টালাইন স্ট্রাকচার পেয়েছে, এই জন্য সেটার নাম হবে আণবিক ক্রিস্টাল। পোলার মলিকুলার সলিড হলো, অর্থাৎ পোলার মানে মেরু আছে, তাহলে পোলার মলিকুলার সলিড হলো তড়িৎ এর নিম্ন পরিবাহী, তড়িৎ এর উচ্চ পরিবাহী, কক্ষ তাপমাত্রায় কঠিন এবং ব্রিটল। তাহলে পোলার মলিকুলার সলিড হলো তড়িৎ এর নিম্ন পরিবাহী, মানে সেটা খুবই কম মাত্রায় তড়িৎ পরিবহন করে। কেন পোলার মলিকুলার কেন সলিড নিম্ন তাপমাত্রা করে? কারণ যেহেতু একটা পোলার অণুতে আমরা জানি যে একটা হচ্ছে পজিটিভ আয়ন, একটা নেগেটিভ আয়ন, আংশিক পোলারিটি সৃষ্টি হয়, পজিটিভ ডেল প্লাস পজিটিভ ডেল মাইনাস। সেই হিসেবে সেটার মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা অনেক হওয়ার কথা, উচ্চ তড়িৎ পরিবাহী। কিন্তু দেখা যায় যে যেহেতু পোলার মলিকুলার সলিড বলা হয়েছে, সলিড শব্দটা তারা বোঝানো হয়েছে, সুতরাং দেখা যায় যে এই অবস্থায় তার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কম। নিম্নের কোনটি ধাতবের বৈশিষ্ট্য নয়? এটা হচ্ছে লাস্ট্রি, ডাকটাইল, ম্যালাবল, ব্রিটল। নিম্নের কোনটি ধাতবের বৈশিষ্ট্য নয়? ধাতবের বৈশিষ্ট্য নয় হচ্ছে, ধাতু পদার্থের বৈশিষ্ট্য নয় হচ্ছে ব্রিটল, অর্থাৎ সহজে সেটা ভেঙে যায় না, এটা মুছে যায় না, এটা তাপ প্রয়োগ করলে এটার ইলাস্টিক একটা প্রপার্টি আছে, এটা তাপ দিলে সে কী করে? প্রতিরোধ করে, রিপালসিভ ফোর্স আছে। সুতরাং ব্রিটলটা হচ্ছে ধাতব পদার্থের বৈশিষ্ট্য হতে পারে না, এটা ভেঙে যায় না। নিম্নের কোন ক্রিস্টালাইন সলিডকে জায়ান্ট মলিকুল বলা হয়? খুবই ইম্পর্ট্যান্ট আর একটা প্রশ্ন। আমরা আশা করি আমাদের এই শীট থেকে আজকে অনেক প্রশ্ন ইনশাল্লাহ আপনারা কমন পেয়ে যাবেন। নিম্নের কোন ক্রিস্টালাইন সলিডকে জায়ান্ট মলিকুল বলা হয়? সেটা কি আয়নিক কঠিনকে বলে, নাকি সমযোজী কঠিনকে বলে, নাকি পোলার মলিকুলার সলিডকে বলে, নাকি ধাতব সলিডকে বলা হয়? আমরা জানি যে ক্রিস্টালাইন সলিডকে জায়ান্ট মলিকুল বলা হয় সমযোজী কঠিনকে, অর্থাৎ যেটা হচ্ছে কোভালেন্ট সলিড, সেটাকে আমরা বলবো ক্রিস্টালাইন সলিড জায়ান্ট। বডি সেন্টার্ড একক কোষের সন্নিবেশ সংখ্যা কত? 6, 12, 8, 4। বডি সেন্টার্ড একক কোষ BCC, এখানে মোট কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 8। এগুলো মনে রাখতে হবে, আমরা পড়েছি। একটি ক্রিস্টালে যদি একটি বিন্দুর ব্যবস্থাপনার ত্রুটি দেখা যায় তখন তাকে কি বলে? সিঙ্গেল ডিফেক্ট, বিন্দু ডিফেক্ট, প্রাইমারি ডিফেক্ট এবং স্পেস ডিফেক্ট। মনে রাখতে হবে একটি ক্রিস্টালে যদি একটি বিন্দুর ব্যবস্থাপনার ত্রুটি দেখা যায়, যেমন সামথিং একটা ল্যাটিস পয়েন্ট কোনো একটা কারণে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে চলে গেছে, ডিফেক্ট হয়েছে, ডিফেক্ট না তার ডিস্টর্ট হয়েছে, অথবা তার একটু বিচ্যুতি ঘটেছে, ড্যাভিয়েশন হয়েছে। যেমন আমরা এই জিনিসটাকে উদাহরণ দিই এইভাবে, আকাশ থেকে যখন একটা তারা হঠাৎ করে ছুটে পড়ে যায় তখন যে অ্যারেঞ্জমেন্টটা থাকে সেই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আর আগের মতো থাকে না, সেটা একটা নতুন নির্দেশনায় বা নতুন একটা ব্যবস্থাপনায় চলে আসে। ঠিক এটার মতোই একটা সলিডের মধ্যে যেই ল্যাটিস পয়েন্টগুলো থাকে, সেই ল্যাটিস পয়েন্টগুলো যদি হঠাৎ করে তার একটু ব্যবস্থাপনার অর্থাৎ ডিসঅ্যারেঞ্জমেন্টে যদি কোনো সমস্যা দেখা যায়, তাহলে সেটাকে আমরা কী ধরনের বলবো? আমরা সেটাকে বলবো হচ্ছে পয়েন্ট ডিফেক্ট। শুধুমাত্র একটা বিন্দু বলেছে এই কারণে। আমরা আজকে পড়ব যেমন শকটি ডিফেক্ট, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট, আমাদের সিলেবাসে আছে বিশেষ পরীক্ষার 49 নম্বর বিশেষে, এবং ভালো মতো এগুলো পড়ে যেতে হবে। স্টেনলেস স্টিল হলো একটি ড্যাশ অ্যালয়, ভ্যাকান্ট, ইন্টারস্টেশিয়াল, সাবস্টিটিউশন অ্যান্ড বিশুদ্ধ অর্থাৎ পিওর। স্টেনলেস স্টিল হলো একটি ইন্টারস্টেশিয়াল অ্যালয় মানে একসাথে যখন অনেকগুলো ধাতব পদার্থ থাকবে, যেমন জিঙ্ক অ্যামালগাম, ZmHg। আমরা জানি জিঙ্ক অ্যামালগামের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন বিক্রিয়া করে তখন সেখান থেকে উৎপন্ন হয় জিঙ্ক ক্লোরাইড প্লাস জার্মান হাইড্রোজেন, অর্থাৎ এটা হচ্ছে বিজারক, প্রোডাকশন অফ জার্মান হাইড্রোজেনের একটা সোর্স। ঠিক তদ্রুপভাবে স্টেনলেস স্টিল হলো এমন একটা অ্যালয় যেখানে ইন্টারস্টেশিয়াল বন্ড থাকবে। নিম্নের কোনটি অ্যান্টি ফেরোম্যাগনেটিক নয়? ফেরোম্যাগনেটিক হচ্ছে যেটা সবচেয়ে বেশি বিদ্যুৎ চৌম্বক ধর্ম যার মধ্যে থাকে, এবং এই ম্যাগনেটিক মোমেন্ট বের করার জন্য আমরা শুধু জানি √ অফ N × N+2 বোর ম্যাগনেটন, যেখানে N হচ্ছে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, আমরা কেমিস্ট্রিতে পড়ে এসেছি। ঠিক ফেরোম্যাগনেটিক যৌগ হচ্ছে, মনে রাখার জন্য আমরা বুদ্ধি শিখাই দিই, সেটা হচ্ছে ফ্যানিকো অর্থাৎ আয়রন, নিকেল অ্যান্ড কোবাল। এই তিনটি হচ্ছে আমার ফেরোম্যাগনেটিক যৌগ। তো এখানে বলছে নিম্নের কোনটি অ্যান্টি ফেরোম্যাগনেটিক নয়, অর্থাৎ এটা যখন কোনো চৌম্বক পদার্থ আসবে সেটা অ্যান্টি প্যারালাল না হয়ে অ্যান্টি প্যারালাল হয়ে যাবে কিনা, সেটা বিপরীতমুখী হয়ে যাবে কিনা, সেটা একটাই উদাহরণ হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড, না Mn2O3, না Mn2O, না শুধুমাত্র ম্যাঙ্গানিজ। তাহলে মনে রাখতে হবে ম্যাঙ্গানিজটা হচ্ছে ফেরোম্যাগনেটিক নয়, এটা অ্যান্টি ফেরোম্যাগনেটিক নয়।
মেটালয়েডের জন্য নিম্নের কোন বৈশিষ্ট্যটি সত্য? তাপ এবং বিদ্যুৎ এর ভালো পরিবাহী, তাপ এবং বিদ্যুতের ভালো পরিবাহী, ম্যালাবল, ডাকটাইল অ্যান্ড নন ব্রিটাইল। আমরা সবাই জানি মেটালয়েডের জন্য নিম্নের কোন বৈশিষ্ট্যটি সত্য? সেটা হচ্ছে তাপ এবং বিদ্যুৎ এর ভালো পরিবাহী, এটা ভালো বিদ্যুৎ পরিবহন করে। নিম্নের কোন ধাতবের সর্বোচ্চ প্যাকিং ইফিসিয়েন্সি বিদ্যমান? ওকে, প্যাকিং ইফিসিয়েন্সি সম্পর্কে আমরা বিস্তৃত আলোচনা করেছি আমরা যখন অনার্সের ক্লাসগুলো দিয়েছি সেখানে, যে নিম্নের কোন ধাতবের সর্বোচ্চ প্যাকিং ইফিসিয়েন্সি বিদ্যমান? সেটা কপার, পটাশিয়াম, ক্রোমিয়াম নাকি পলোনিয়াম? তাহলে নিম্নের কোন ধাতবের সর্বোচ্চ প্যাকিং ইফিসিয়েন্সি বিদ্যমান? সেটা হচ্ছে কপারে আছে সর্বোচ্চ প্যাকিং। এখানে যে কটা আছে তার মধ্যে কপারের মধ্যে সর্বোচ্চ প্যাকিং ইফিসিয়েন্সি বিদ্যমান। প্যাকিং ইফিসিয়েন্সি হচ্ছে একটা ফ্যাক্টর, একটা অনুপাত, একটা রেশিও, অর্থাৎ প্রতি একক ক্ষেত্র আয়তনে কি পরিমাণ আমার ল্যাটিস ইউনিট আছে সেটার একটা অনুপাত। ক্রিস্টাল গঠনের নিম্নের কোনটি ল্যাটিস শক্তিকে উপস্থাপন করে? ক্রিস্টাল গঠনের নিম্নের কোনটি ল্যাটিস শক্তিকে উপস্থাপন করে? অর্থাৎ ল্যাটিস শক্তি আমরা কোনটা দ্বারা নির্ধারণ করব? ক্রিস্টালকে ভাঙতে প্রয়োজনীয় শক্তি, যখন 1 গ্রাম ক্রিস্টালের অণু গ্যাসীয় আয়ন হতে পরিণত হতে উৎপন্ন শক্তি, ফেজ ট্রানজিশনের জন্য প্রয়োজনীয় শক্তি, ক্রিস্টাল ডিফেক্টের প্রয়োজনীয় শক্তি। বলছে ক্রিস্টাল গঠনের নিম্নের কোনটি ল্যাটিস শক্তিকে উপস্থাপন করে? অর্থাৎ ক্রিস্টাল গঠনের ল্যাটিস শক্তি হচ্ছে যখন 1 গ্রাম ক্রিস্টালের অণু গ্যাসীয় আয়ন হতে পরিণত হতে উৎপন্ন শক্তি। অর্থাৎ গ্যাসীয় আয়ন থেকে যখন আমি ওইটার কী করব, একটা গ্যাসীয় অণু থেকে যখন ওইটা তৈরি করব ওই ক্রিস্টালটাকে, তখন যে পরিমাণ শক্তি আমার উৎপন্ন হয় সেই শক্তিটাই হচ্ছে আমার ল্যাটিস শক্তি। সোডিয়াম ক্লোরাইডের জন্য ম্যাডুল্যাঙ্ক ধ্রুবকের মান কত? ম্যাডুল্যাঙ্ক ধ্রুবক সেটা হচ্ছে, আমরা সংখ্যাগুলো যদি বলি, সেটা হচ্ছে খ আছে 1.47456। ওকে, আমরা চলে আসছি 28 নম্বরে। আমরা 28 নম্বরে চলে আসছি। আমাদের 28 নম্বরে বলা আছে প্রদত্ত ডাটা হতে নিম্নের কোন ঘটনের ম্যাডুল্যাঙ্ক ধ্রুবকের মান সর্বাধিক? জিঙ্ক ব্ল্যান্ড হচ্ছে আমার জ্যাডানাস, অর্থাৎ জিঙ্কের একটি আকরিক, এটা জিঙ্ক ব্ল্যান্ড, সিজিয়াম ক্লোরাইড এবং রিউটাইল এবং কোরান্ডাম। তাহলে প্রদত্ত ডাটা হতে নিম্নের কোন ঘটনের ম্যাডুল্যাঙ্ক ধ্রুবকের মান সর্বাধিক? সেটা হচ্ছে কোরান্ডামের। দুইটি আয়নের চেয়ে বেশি আয়নের জন্য স্থির বৈদ্যুতিক শক্তি নির্ভর করে কোনটি ছাড়া? আয়নের সংখ্যার উপর, আয়নের আদানের উপর, ক্রিস্টালের তাপমাত্রার উপর, আয়নের স্পেটিয়াল ব্যবস্থাপনার উপর। অর্থাৎ দুটি আয়নের চেয়ে বেশি আয়নের জন্য স্থির বৈদ্যুতিক শক্তি নির্ভর করে কোনটি ছাড়া নির্ভর করে? সেটা হচ্ছে আয়নের ক্রিস্টালের তাপমাত্রার উপর, অর্থাৎ ক্রিস্টালের তাপমাত্রার উপর এটা নির্ভর করে না। ল্যাটিস শক্তি সমীকরণে ধ্রুবক n এর গুরুত্ব কী? ক্রিস্টাল পরমাণুর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা, আণবিক ভর এবং ইলেকট্রনের সংখ্যা। তাহলে ল্যাটিস শক্তি সমীকরণের ধ্রুবক n এর গুরুত্ব হচ্ছে, এটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। এখন অ্যাভোগাড্রোর সংখ্যা নিয়ে যদি আমরা একটু কথা বলি, এটার মান হচ্ছে 6.023 × 10⁻23। এটা একটা পিওর ভ্যালু, ওকে। বাট সবচেয়ে মজার কথা হলো এই যে ধ্রুবক, এই ধ্রুবকটা কিন্তু বিজ্ঞানী অ্যাভোগাড্রো দেয়নি। এই সংখ্যাটি হচ্ছে বিজ্ঞানী মিলিকানের যে তোল বিন্দু পরীক্ষা, ওয়েলড্রফ এক্সপেরিমেন্ট দিয়েছিলেন আপেক্ষিক আদান নির্ণয় করার জন্য, সেক্ষেত্রে এই সংখ্যাটা ছিল তার। বিজ্ঞানী অ্যাভোগাড্রো তার এই সংখ্যাটিকে চুরি করে তার নামে চালিয়ে দেয়, তখন থেকে শুরু হয়ে যায় সেটা অ্যাভোগাড্রো সংখ্যা। লিথিয়াম আয়নের জন্য বর্ণ এক্সপোনেন্ট n এর মান কত? লিথিয়াম আয়নের জন্য বর্ণ এক্সপোনেন্ট n এর মান হচ্ছে 5। নিয়নের মতো ঘটন মৌলের জন্য বর্ণ এক্সপোনেন্ট n এর মান কত? নিয়নের জন্য বর্ণ এক্সপোনেন্ট n এর মান হচ্ছে 7। CaF2 এবং ZnS এর মধ্যে কোনটির ম্যাডুল্যাঙ্ক ধ্রুবকের মান সর্বাধিক? সেটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইডের, অর্থাৎ ক্যালসিয়াম ফ্লোরাইডের ম্যাডুল্যাঙ্ক ধ্রুবকের মান সর্বাধিক। যদি আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায় তবে কোনো ক্রিস্টালের ল্যাটিস শক্তির মান সেটা কি? অর্থাৎ যদি ইন্টারস্টেশিয়াল যে ডিস্টেন্স বা ইন্টারমলিকুলার ডিস্টেন্স যদি আমরা কমায় দিই, তাহলে ক্রিস্টালের ল্যাটিস শক্তির মান কি বাড়বে নাকি কমবে নাকি একই থাকবে নাকি উঠানামা করবে? আমরা জানি যে এটা হচ্ছে তার দূরত্বের সমানুপাতিক। তাহলে যদি আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায়
ব্যস্তানুপাতিক। যদি আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায় তবে ক্রিস্টাল গঠনের ল্যাটিস শক্তিটা হচ্ছে ইন্টার যে মলিকুলার ডিস্টেন্স, আমরা জানি ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r0। আমরা একটা সূত্র পেয়েছি, আমাদের এখানে একটা স্ট্রাকচার ছিল, আমরা দেখিয়েছি যে সেটা একটা অনেকটা হচ্ছে জাস্ট কুব, অর্থাৎ একটা যেটাকে বলে ওয়াল স্ট্রাকচার, নিচের দিকে চলে গিয়ে সেটা আবার উপর দিয়ে গেছে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, ওয়াই এক্স অক্ষের নিচের দিক থেকে শুরু করে আবার উপরের দিকে গিয়েছে। সুতরাং সেখানে আমরা দেখেছি যে আর এর মান যখন বাড়তে থাকে তখন আমার ক্রিস্টাল এনার্জিটা কমতে থাকে, আর এর মান যখন কমতে থাকে ক্রিস্টাল এনার্জিটা বাড়তে থাকে। সুতরাং যদি আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায় তাহলে ল্যাটিস শক্তির মান বাড়ে। ওকে, প্রদত্ত ডাটা হতে নিম্নের কোন ঘটনের মেডুলাং ধ্রুবকের মান সর্বাধিক? এখানে যে ডাটাগুলি আছে সেটা জিঙ্ক ব্ল্যান্ড, সিজিয়াম ক্লোরাইড, রিউটাইল এবং ক্লোরান্ডাম। এটা আমরা অলরেডি একবার লিখেছি, এটা রিপিটেড হয়েছে প্রশ্নটা। এটা হচ্ছে জিঙ্ক ব্ল্যান্ড, না ওটা ছিল কোরান্ডাম। যখন জিঙ্ক ব্ল্যান্ড ছিল না তখন অ্যান্সার হয়েছিল কোরান্ডাম। এখন যেহেতু কোরান্ডামের সাথে আবার জিঙ্ক ব্ল্যান্ড দিয়ে দিয়েছি তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার জিঙ্ক ব্ল্যান্ড। না, এটা রিপিটেড না। ডায়াম্যাগনেটিক পদার্থের জন্য নিম্নের কোন সম্পর্কটি সঠিক? ইউ ইজ লেস দেন x1, x is less than 0, u is less than 1, x is greater than 0, u is greater than 0, x is greater than 0 কোনোটি নয়। মনে রাখতে হবে এটার ইউ যেটা অর্থাৎ আমার ল্যাটিস যে এনার্জিটা, সে ল্যাটিস এনার্জির মান 1-এর চেয়ে কম হবে এবং এক্সের মানটা 1-এর চেয়ে এটাও কম, 0-এর চেয়ে কম হবে। চুম্বকত্বের তীব্রতা এবং চুম্বক বলের অনুপাত কী নামে পরিচিত? চুম্বক ক্ষেত্রের তীব্রতা, অর্থাৎ আমরা যেটা ম্যাগনেটিজমে পড়ি, কোনো কোনো বইতে এটা এম দ্বারা প্রকাশ করা হয়েছে চুম্বক ক্ষেত্রের তীব্রতা, কোনো কোনো বইতে আই দ্বারা প্রকাশ করা হয়েছে। বাট আমরা জানি যে তীব্রতা সাধারণত আমাদের বইগুলোতে আই দ্বারা প্রকাশ করা হয়েছে। আই এবং চুম্বক বল, দ্যাট ইজ চুম্বক বলকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি, এফ অফ বি, এই দুটোর অনুপাতকে আমরা বলি ম্যাগনেটিক সাসসেপ্টেবিলিটি। তাহলে এটা একদম কমন যে চুম্বকত্বের তীব্রতা আই ডিভাইডেড বাই এফ, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে মিউটাকে আমরা বলি ম্যাগনেটিক সাসসেপ্টেবিলিটি। এটাকে ফ্লাক্স ঘনত্ব বলা হয় না, এটাকে রিলেটিভ পারমিটিভিটি বলা হয় না, ডাই ইলেকট্রিক ধ্রুবক বলা হয় না। ডাই ইলেকট্রিক ধ্রুবক আরেকটা জিনিস, আমরা জানি যে পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য যেই বৈশিষ্ট্যটার জন্য পানিকে উৎকৃষ্ট দ্রাবক বলা হয়। কারণ হচ্ছে পানির যে এই যে ডাইইলেকট্রিক ধ্রুবক, এটার মান হচ্ছে প্রায় 80.4 অথবা 81। এটার মান এতই বেশি যে এটা অন্য যে কোনো আণবিক যৌগের মধ্যে, অর্থাৎ আয়নিক যৌগে তার বন্ধনকে ভেঙে সে নিজে ঢুকে গিয়ে সেটার সাথে দ্রবীভূত হতে পারে। এই জন্য পানিকে উৎকৃষ্ট দ্রাবক বলা হয়। সুতরাং মনে রাখতে হবে যে বস্তুর ডাইইলেকট্রিক ধ্রুবকের মান যত বেশি সেটার হচ্ছে দ্রবীভূত করার ক্ষমতাও তত বেশি হবে। এটা একদম চমৎকার একটা ফর্মুলা, মনে রাখতে হবে। এবং সেই জন্য আমরা পানিকে উৎকৃষ্ট দ্রাবক বলে থাকি। এই জন্য আমাদের পানিটা হচ্ছে উৎকৃষ্ট দ্রাবক। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে আসি। 38, তড়িৎ বাহির আইসোটোপ সমূহের ক্রান্তি তাপমাত্রা, অতি পরিবাহী সুপার কন্ডাক্টিভিটি। এই সুপার কন্ডাক্টিভিটির একটা ফর্মুলা বা বেসটা হচ্ছে এরকম, I = B/R। আমরা যেটা জানি হচ্ছে আমার কার সূত্র, এই সূত্রটা হচ্ছে আমার ওহমের সূত্র I = B/R। এখন আর এর মানটা যদি কোনো কারণে শূন্য দিকে পরিণত করা যায়, অর্থাৎ B/0, তাহলে আমার কারেন্ট পাবো অসীম। এই যে অসীম পরিমাণ কারেন্ট পেলাম, এই ফ্যাক্টরটাকে আমি বলি অতি পরিবাহিতা, অর্থাৎ এই বৈশিষ্ট্যটাকে বলতেছি আমরা অতি পরিবাহিতা। তাহলে অতি পরিবাহীর আইসোটোপ সমূহের ক্রান্তি তাপমাত্রা এটা একই থাকে নাকি ভিন্ন থাকে নাকি শূন্য থাকে নাকি কোনোটিই নয়? তাহলে অতি পরিবাহীর আইসোটোপ সমূহের ক্রান্তি তাপমাত্রা ভিন্ন, এক হবে না। যদিও আইসোটোপ সমস্ত বৈশিষ্ট্যগুলোকে আমরা প্রায় কাছাকাছি ধরে নেই, আইসোটোপ শব্দের অর্থই তারা একই পর্যায় সারণীতে একই স্থানে অবস্থান করে এবং মোটামুটি তাদের সমস্ত বৈশিষ্ট্যগুলোকে একই পর্যায়ে আনা যায়। কিন্তু যেটা অতি পরিবাহী আইসোটোপ হবে সেটার কিন্তু ক্রান্তি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয়। যে তাপমাত্রা একটা আছে কুড়ি টেম্পারেচার, অর্থাৎ যে তাপমাত্রার উপরে কোনো বস্তুর চুম্বকত্বটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, সেই তাপমাত্রাকে আমরা বলি কুড়ি টেম্পারেচার। কোন শক্তি ব্লস ওয়ালের পুরুত্ব অসীম এর অনুমতি দেয় না? কোন শক্তি ব্লস ওয়ালের পুরুত্ব অসীম এর অনুমতি দেয় না? অ্যাকশন শক্তি, অ্যানাইসোট্রপি শক্তি, উভয়ই কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হচ্ছে অ্যানাইসোট্রপি শক্তি। একটি ক্রিস্টালের গঠনে রিপিটেবল অ্যান্টিটিকে বলা হয় ক্রিস্টাল ল্যাটিস একক কোষ মিলার ইন্ডিসেস। একটি ক্রিস্টাল গঠনে রিপিটেবল অ্যান্টিটি মানে হচ্ছে যে বৈশিষ্ট্য আমরা আমরা ম্যাট্রিক্সে পড়ে থাকি, এলিমেন্ট ম্যাট্রিক্সে আমরা বলি অ্যান্টিটি, এলিমেন্ট, উপাদান,
বা ভুক্তি বলে থাকি, ঠিক তদ্রূপভাবে রিপিটেবল অ্যান্টিটি আমরা যদি একটা ম্যাট্রিক্সের মতো কল্পনা করি, এই ম্যাট্রিক্সের মধ্যে যতগুলো ছোটো ছোটো ইউনিট থাকে প্রত্যেককে আমরা বলি অ্যান্টিটি। তাহলে রিপিটেবল অ্যান্টিটিকে বলা একক কোষ, আমরা পড়ে আসছি, এটাকে আমরা বলবো সিঙ্গেল সেল বলা হবে। ওকে, ব্যাবেজ ল্যাটিস কতটি স্পেস ল্যাটিস দ্বারা গঠিত? ব্যাবেজ ল্যাটিস কতটি স্পেস ল্যাটিস দ্বারা গঠিত? মনে রাখতে হবে ব্যাবেজ ল্যাটিস 14টি স্পেস ল্যাটিস দ্বারা গঠিত। 14টি ব্যাবেজ স্পেস ল্যাটিস যখন মিলবে তখন আমরা সেটাকে বলবো ব্যাবেজ ল্যাটিস। ম্যাগনেটিক সাসেপ্টেবিলিটি এর একক কোনটি? আচ্ছা, ম্যাগনেটিক সাসেপ্টেবিলিটির একক অ্যাম্পিয়ার, ওয়েবার, এস পার অ্যাম নীল। অর্থাৎ ম্যাগনেটিক সাসেপ্টেবিলিটির কোনো একক নেই, দ্যাট ইজ নীল, যেহেতু একটা অনুপাত এটা। ওকে, কেন? ম্যাগনেটিক সাসেপ্টেবিলিটি তো আমরা জানি যে হচ্ছে 4×10⁻⁷ ওয়েবার পার মিটার। নো, এটা হচ্ছে আমার চৌম্বক ফ্লাক্সের একক, সরি। একটি প্রিমিটিভ কিউবিক একক কোষে পার্টিকেলের সংখ্যা কত? একটি প্রিমিটিভ মানে আদি কিউবিক একক কোষে পার্টিকেলের সংখ্যা অবশ্যই একটা হবে, এটা ডেফিনেটলি বোঝা যায়, একক কোষ বলে দিয়েছে। আচ্ছা, সিলিকন পরমাণু সাধারণ প্যাটার্ন গঠন করে এদেরকে কি বলে? সিলিকন পরমাণু সাধারণ প্যাটার্ন গঠন করে এদেরকে কি বলে? ব্যালেন্স অরবিট, সমযোজী বন্ধন, অর্ধপরিবাহী এবং ক্রিস্টাল। তাহলে সিলিকন পরমাণু সাধারণ প্যাটার্ন গঠন করে এদেরকে বলে ক্রিস্টাল। ক্রিস্টালোগ্রাফিক নোটেশন, ওকে, ইউবিডব্লিউ কি নির্দেশ করে? এটি একটি তল, একটি দিক, সমতুল্য তল, সমতুল্য দিক। মনে রাখতে হবে আমরা যেটা বলেছি ইউবিডব্লিউ, এটা এই যে নোটেশনটা ক্রিস্টালোগ্রাফিক নোটেশন বলি, এটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট ডিরেকশন, অর্থাৎ সমতুল্য দিক বোঝায় এটা দ্বারা। একটি ক্রিস্টাল সিস্টেমের 3টি ল্যাটিস ভেক্টরের প্রত্যেককে একে অপরের উপর লম্ব কিন্তু অসমান। সিস্টেমটি কি নির্দেশ করে? অর্থাৎ বলা আছে কি একটি ক্রিস্টাল সিস্টেমে 3টি ল্যাটিস ভেক্টরের প্রত্যেকে একে অপরের উপর লম্ব, একটা আরেকটার উপর লম্ব, কিন্তু তারা সমান না, অসমান। সিস্টেমটি কি নির্দেশ করে? এটা ট্রাইগোনাল, অর্থোরম্বিক, টেট্রাগোনাল এবং হ্যাক্সাগোনাল। এটা হচ্ছে অর্থোরম্বিক। সলিড স্টেট ফিজিক্স এ হল প্রভাব কোনটি পরিমাপ করতে ব্যবহৃত হয়? আদান এবং ভরের অনুপাত, চৌম্বক প্রবেশতা, আদান বাহকের চিহ্ন, পরিবহন এবং যোজনী ব্যান্ডের মধ্যবর্তী গ্যাপ এর প্রস্থ। অর্থাৎ সলিড স্টেট ফিজিক্সে হল প্রভাব দ্বারা পরিমাপ করা হয় হচ্ছে আদান বাহকের চিহ্ন। আমরা জানি যে চুম্বক ক্ষেত্রের দিকের উপর একটা হচ্ছে পজিটিভ হয়, আবার নেগেটিভ হয়, ইনার অ্যান্ড আউটসাইড। দুটোর ক্ষেত্রে থেকে তো আমরা কি বের করি? আমরা বের করি যে হল প্রভাব থেকে জাস্ট এটা দিকটা নির্ণয় করি। এই জন্য এটা বলা আছে কি বের করতে হবে? আদান বাহকের চিহ্ন। পরের প্রশ্ন আসছে আমাদের 48। কঠিনের আপেক্ষিক তাপের ডিবাই তথ্য অনুসারে কোথায় ডুলং এবং প্যাটির সূত্র প্রযোজ্য? কঠিনের আপেক্ষিক তাপের ডিবাই তথ্য অনুসারে কোথায় ডুলং এবং প্যাটিটের সূত্র প্রযোজ্য? মোট কথা কোন ক্ষেত্রে ডুলং এবং প্যাটিটের সূত্র প্রযোজ্য? শুধুমাত্র উচ্চ তাপমাত্রায়, নিম্ন তাপমাত্রায় নয়, ক্লান্তি তাপমাত্রা নয়, ধাতুর জন্য নয়, এটা হচ্ছে উচ্চ তাপমাত্রা, এটা প্রযোজ্য। একটি সরল কিউবিক ল্যাটিসের প্যাকিং ভগ্নাংশের মান কত? সেটা হচ্ছে 0.52। আমরা একটু নোটেশন দিয়ে রেখেছি এটা মনে রাখার জন্য, যেহেতু এটা রিপিটেড হচ্ছে। বিসিসি বডি সেন্টার্ড কিউবিকের জন্য এই প্যাকিং ভগ্নাংশের মান হলো 68%, আমাদের মনে রাখতে হবে। এফসিসি ফেজ সেন্টার্ড কিউবিকের জন্য এর মান হচ্ছে 47%, অর্থাৎ প্যাকিং ভগ্নাংশের মান। এবং এসসিপি হ্যাক্সাগোনাল সেন্টার্ড, এসসিপি এটার জন্য এই প্যাকিং ভগ্নাংশের মান 74%, ডিসি এর জন্য এর মান 34%। এটা একটু মনে রাখতে হবে আমাদের। আমরা এই জন্য একটা নোট দিয়েছি, নোটটা যাতে সবাই ফলো করে। একটি এফসিসি ফেজ সেন্টার্ড কিউবিক ল্যাটিস ক্রিস্টালের এক্স-রে ডিফ্র্যাকশন বিবেচনা করো। ল্যাটিস প্লেনের কোনটির জন্য কোনো ডিফ্লেকশন পিক থাকবে না? 212, 111, 200, 311, অর্থাৎ এটা হচ্ছে 212। কয় অ্যান্সার সঠিক? হল সহগ আরএস কোনটির উপর নির্ভর করে? এটা হল প্রভাব থেকে এসেছে। আমরা দেখি এটা কিসের উপর ডিপেন্ড করে। আদান বাহক ঘনত্ব ভর এবং আদান বাহক ঘনত্ব এবং রিল্যাক্সেশন টাইম শুধুমাত্র আদান বাহক ঘনত্বে কোনটির উপর নির্ভর করে? ঘনত্ব, আদান বাহক ঘনত্ব ভর, অর্থাৎ এটাকে বলা হয় ক্যারিয়ার চার্জ ডেনসিটি মাস, অর্থাৎ শুধুমাত্র এটা হবে আদান বাহক ঘনত্ব, হবে।
একটি আদর্শ সুপার কন্ডাক্টরের শক্তি গ্যাপের মান কত ক্রমের হবে? অর্থাৎ আমরা জানি একটি আদর্শ সুপার কন্ডাক্টর মানে অতি পরিবাহীর এটা যে শক্তি গ্যাপ, এনার্জি গ্যাপ, সেটার মান হবে 1 মিলি ইলেকট্রন ভোল্ট। এটা কিন্তু মিলি ইলেকট্রন ভোল্ট, এটা মেগা না, মিলি ইলেকট্রন ভোল্ট। বড় হাতের অ্যাম হলো সেটা হচ্ছে মেগা। যদি ত্রিমাত্রিক স্থানাঙ্কে একটি মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব 8 গুণ বৃদ্ধি করা হয় তবে ফার্মি শক্তি বৃদ্ধি পাবে, সেটা 4 গুণ বাড়বে, 4 গুণ কমবে, 8 গুণ বাড়বে, 8 গুণ কমবে। এটা হচ্ছে 4 গুণ বাড়বে। আমরা পরের প্রশ্ন আসছি 53। 2 এবং 3 বিন্দু গ্রুপের সংখ্যা যথাক্রমে 2 এবং 3 বিন্দু গ্রুপের সংখ্যা যথাক্রমে 10 এবং 32, 10 এবং 55, 5 এবং 35 কোনোটি নয়। 2 এবং 3 বিন্দু গ্রুপের সংখ্যা হচ্ছে 10 এবং 32। ত্রিমাত্রিক স্থানাঙ্কে বিভিন্ন রকম ল্যাটিসের মোট সংখ্যা কত? এটার অ্যান্সারটা আমাদের এখানে নাই। সেটা হোক, আমরা পরের প্রশ্ন আসছি। একটি ক্রিস্টাল সিস্টেমের অক্ষীয় দূরত্ব এ নট ইকুয়াল টু বি, ইট নট ইকুয়াল টু সি, মানে কোনোটাই সমান না, এবং অক্ষীয় কোণ আলফা নট ইকুয়াল টু বিটা ইকুয়াল টু নট ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি, নট ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ কোনোটাই সমকোণ না। তবে সেটা কী ধরনের হবে? টেট্রাগোনাল, ট্রাইক্লিনিক, মনোক্লিনিক, অর্থোরম্বিক। সেটা হচ্ছে ট্রাইক্লিনিক। অর্থাৎ এই বৈশিষ্ট্য বা এই কন্ডিশন অনুসারে আমরা সেটাকে বলবো, অর্থাৎ যদি কোনোটাই অক্ষীয় কোণ সমান অর্থাৎ 90 ডিগ্রি না হয় এবং অক্ষীয় দূরত্ব যদি কোনোটাই সমান না হয় তখন আমরা সেটাকে বলবো ট্রাইক্লিনিক। বডি সেন্টার্ড কিউবিক একক কোষে পরমাণুর সংখ্যা কত? এটা আমরা অলরেডি দেখিয়েছি। এটা হচ্ছে বডি সেন্টার্ড কিউবিকে 2টো থাকবে, এফসিসিতে থাকবে 4টা, এসসিপিতে থাকবে 6টা এবং এসসিতে থাকবে 1টা। এটা আমরা একটা নোট দিয়েছি। নিম্নের কোনটি সেমিকন্ডাক্টর? এটা হচ্ছে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, জার্মেনিয়াম। এটা জার্মেনিয়াম। জিবিআই সাহেব বসেন আসতেছে, ছন্দটা মনে রাখলে হবে। জিতে হচ্ছে জার্মেনিয়াম, বিসমাথ, অ্যান্টিমনি, বোরন, তারপরে হচ্ছে আর্সেনিক, টেলুরিয়াম এবং সিলিকন। এগুলো হচ্ছে আমার সেমিকন্ডাক্টর। মোটামুটি আরও আছে, তবে এই ছন্দটার মধ্যে এগুলো পড়ে। ফসফরাসের মধ্যে সিলিকন ডোপিং করলে নিম্নের কোনটি পাওয়া যাবে? হ্যাঁ, ফসফরাস হচ্ছে আমার পঞ্চযোজীকে যদি আমি কি করি, একটা সিলিকনের মধ্যে ডোপিং করি, অর্থাৎ বিশুদ্ধ বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে যদি আমি ডোপিং করি তাহলে সেটা হবে এন টাইপ, আর যদি ত্রিযোজী দেই তাহলে হবে পি টাইপ। আমরা সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স এই কনসেপ্ট আমরা জানি। পরিবাহী এবং সেমিকন্ডাক্টরের মধ্যে তড়িৎ পরিবাহিতা ব্যাখ্যা করার জন্য কোন তথ্য প্রয়োজনীয়? পাউলির নীতি, অ্যাভোগাড্রোর তথ্য, ব্যান্ড তথ্য এবং শঙ্করায়ন তথ্য। আমরা জানি সেটা হচ্ছে ব্যান্ড তথ্যটা ইম্পর্টেন্ট, কারণ কন্ডাকশন ব্যান্ড, ব্যালেন্স ব্যান্ড, যোজনী ব্যান্ড, এই ব্যান্ডগুলো এনার্জি ফরবিডেন গ্যাপ সেখান থেকে আসতেছে আমাদের এই ব্যান্ড তথ্য থেকে। বিসিসি কাঠামোতে শূন্যস্থানের শতকরা হার কত? বিসিসি কাঠামোতে শূন্যস্থানের শতকরা হার, অর্থাৎ আমরা জানি বিসিসিতে এটা কি হয়, আমার প্যাকিং ভগ্নাংশটা হয় হচ্ছে আমার 68%। তাহলে এখানে শূন্য স্থানের কথা বলা আছে, তাহলে 100 - 68%, দ্যাট উইল বি 32%। একটি হ্যাক্সাগোনাল ক্রিস্টাল সিস্টেমের নিম্নের কোন অক্ষীয় দূরত্ব এবং অক্ষীয় কোণের মানের সেট সঠিক? ওকে, সেটা হবে আমাদের সঠিক হবে কি, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 120, গামা নট ইকুয়াল টু 90, এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। ওকে, এখানে আমাদের এই স্ট্রাকচারটা সঠিক। 62তে বলছে একটি এক্স রে টিউবের টার্গেট একটি উত্তেজিত ভোল্টেজ বি প্রয়োগ করা হলো। নিঃসরিত এক্স রে এর তরঙ্গ দৈর্ঘ্যের কোনটির সমানুপাতিক? আমরা জানি যে একটা সূত্র আছে যে এখানে সর্বোচ্চ শক্তি অর্থাৎ হাফ এমবি স্কোয়ার ইকুয়াল টু ইবি নট, যেটা হচ্ছে আমরা যেটাকে বলি নিবৃত্তি বিভব, এ বি নট। এবং এই যে গতিশক্তিটা হলো কৃত কাজটাকে আমরা জানি ডব্লিউটা আবার গতিশক্তি, অর্থাৎ এখানে ই দ্বারা প্রকাশ করা, ই ইকুয়াল টু এইচ মিউ অথবা এসসি বাই ল্যামডা। এইভাবে আমরা সেখান থেকে ইকুয়েশন বের করতে পারি যে নিঃসরিত এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ভি এর 1/v এর সমানুপাতিক, অর্থাৎ ভি এর ব্যস্তানুপাতিক, সোজা কথা। দ্বিমাত্রিক স্থানাঙ্কে সম্ভাব্য ক্রিস্টালের সংখ্যা কত? দ্বিমাত্রিক স্থানাঙ্কে সম্ভাব্য ক্রিস্টালের সংখ্যা হচ্ছে 5। ত্রিমাত্রিক স্থানাঙ্কে সম্ভাব্য ব্র্যাভিস ল্যাটিসের সংখ্যা হচ্ছে 7। আর হলো পরমাণুর ব্যাসার্ধ এবং এ হলো কিউবিক গঠনের একটি ল্যাটিস ধ্রুবক। ওকে,
নিম্নের কোন সম্পর্কটি বডি সেন্টার্ড কিউবিক গঠনের জন্য সঠিক? a = 2r, a = 2r by √2, a = 2r by √3, a = 4r by √3। এটা সঠিক অ্যান্সার হচ্ছে a = 4r by √3। এটা মনে রাখতে হবে সূত্রগুলো আমাদের। একটি আদর্শ হেক্সাগোনাল বন্ধ প্যাকেট কাঠামোর জন্য c/a এর অনুপাত কত? একটি আদর্শ হেক্সাগোনাল বদ্ধ প্যাকেট কাঠামোর জন্য c/a এর অনুপাত হচ্ছে √8/3। একটি বদ্ধ প্যাকেট BCC গঠনের শক্ত গোলকের ল্যাটিস ধ্রুবক a গোলকের ব্যাসার্ধ r এর সাথে কিভাবে সম্পর্কিত? a = 4r / √3। 2 অ্যামস্ট্রং ল্যাটিস ধ্রুবকের 110 তলের এক পারমাণবিক অ্যাবসিসি ইন্টার প্লেনের স্পেসিং কত? √2a। এটা আমাদের অঙ্ক আছে। ফেজ স্পেস হলো ড্যাশ, ত্রিমাত্রিক স্পেস, 4 মাত্রিক স্পেস, 5 মাত্রিক স্পেস, 6 মাত্রিক স্পেস। মনে রাখতে হবে ফেজ স্পেস হলো আমাদের 6 মাত্রিক একটা স্পেস। ফেজ স্পেসটা 6 মাত্রা থাকবে, 6 ডাইমেনশনাল স্পেস হচ্ছে ফেজ স্পেস। বোস আইনস্টাইনের পরিসংখ্যান নিম্নের কোনটির জন্য বিবেচযোগ্য কণার, প্রতিসম কণার, হাই ইন্টিগ্রাল স্পিন কণার এবং সেটা হচ্ছে ইন্টিগ্রাল স্পিন কণা। এটা দুটো সঠিক। একটা হচ্ছে সিমেট্রিক পার্টিকেলের জন্য এবং ইন্টিগ্রাল স্পিন কণার জন্য। ইন্টিগ্রাল স্পিন কণা বললে আবার আমাদের চলে আসছে হ্যাড্রন, তারপরে হচ্ছে গ্র্যাভিটন, এই কণাগুলোর কথা আমরা চলে আসে, যেটা আমরা হচ্ছে আমাদের এলিমেন্টারি পার্টিকেল আমরা পড়েছি। ফার্মি এবং বোজনের মধ্যে পার্থক্য হলো বোজন তরঙ্গ ফাংশন ড্যাশ। ফার্মিয়ন এবং বোজনের মধ্যে পার্থক্য হলো বোজন তরঙ্গ ফাংশন। এটা কি হবে? দুইটার জন্য কি ধারাবাহিক অর্থাৎ কন্টিনিউয়াস হবে, একক মান সম্পন্ন হবে অর্থাৎ ইউনিট সিঙ্গেল ভ্যালু যেটাকে বলি, অথবা সিঙ্গেল ভ্যালুড ফাংশন বলবো, নাকি সিমেট্রিক বলবো, নাকি ডিস্টিংগুইশেবল বলবো? আমরা সেটাকে বলবো হচ্ছে সিমেট্রিক। তাহলে ফার্মিয়ন এবং বোজনের মধ্যে পার্থক্য হলো বোজন তরঙ্গ ফাংশন, এটা হচ্ছে সিমেট্রিক ফাংশন। বোস আইনস্টাইনের পরিসংখ্যান প্রয়োগ করা যেতে পারে কোনটিতে? ইলেকট্রন, ফোটন, ফার্মিয়ন এবং ফোটনে। তাহলে বোস আইনস্টাইনের পরিসংখ্যান প্রয়োগ করা যেতে পারে এটা ফোটনের মধ্যে। বোজনের প্রতিসম তরঙ্গ ফাংশন আছে, তারা নিম্নের কোন সূত্র মানে না? আউফবাউ নীতি, পাউলির বর্জন নীতি, হুন্ডের ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই যে হুন্ডের ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি নীতি হচ্ছে যেখানে আমার ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি একটা ভ্যালু আছে, দ্যাটস ইকুয়াল টু mm। ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি হচ্ছে 2s + 1, s হচ্ছে সাম অফ স্পিন। এই সূত্র দিয়ে আমরা বের করবো, অর্থাৎ যেগুলোর স্পিন উপরের দিকে আছে তাদের স্পিন প্লাস হাফ ধরবো, যেগুলোর স্পিন মাইনাস নিচের দিকে আছে তাদের স্পিন মাইনাস ধরবো, এবং একই সঙ্গে যখন একটা স্পিন আপ স্পিন ডাউন থাকবো তার টোটাল সাম অফ স্পিন হচ্ছে 0। এইভাবে আমরা ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি কাউন্ট করে কিন্তু মানটা বের করতে পারি। অর্থাৎ সেক্ষেত্রে বোজনের প্রতিসম তরঙ্গ ফাংশন আছে, তারা নিম্নের কোন সূত্র মানে না? অর্থাৎ প্রতিসম তরঙ্গ ফাংশন থাকলে সেটা হচ্ছে পাউলির বর্জন নীতি মানে না। ফার্মি ডিরাক পরিসংখ্যান প্রয়োগ করা যায় না নিম্নের কোন ক্ষেত্রে? ফার্মি ডিরাক পরিসংখ্যান প্রয়োগ করা যায় না নিম্নের কোন ক্ষেত্রে? ইলেকট্রন, ফোটন, ফার্মিয়ন, প্রোটন এবং ফোটন। সঠিক অ্যান্সার হচ্ছে ফোটন। ফার্মিয়নের তরঙ্গ ফাংশন ধারাবাহিক, একক মান সম্পন্ন, প্রতিসম এবং বিবেচযোগ্য। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে প্রতিসম। ফার্মি ডিরাক পরিসংখ্যান নিম্নের কোনটির জন্য বিবেচযোগ্য কণার, প্রতিসম কণার, হাফ ইন্টিগ্রাল স্পিন কণার? এটা হলো হাফ ইন্টিগ্রাল স্পিন কণার। জাস্ট মিনস হাফ স্পিন কণা হচ্ছে আমার কি? আমার হচ্ছে ইলেকট্রন। ম্যাক্সওয়েল বোলটজম্যানের পরিসংখ্যান প্রয়োগ করা যায় না কোন ক্ষেত্রে? পরমাণু, অণু, ফোটন এবং ল্যাটিস। ফোটনের ক্ষেত্রে। ম্যাক্সওয়েল বোলটজম্যানের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য? বিবেচযোগ্য কণার, প্রতিসম কণার, হাফ ইন্টিগ্রাল স্পিন কণার, ইন্টিগ্রাল স্পিন কণার। সেটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার হলো বিবেচযোগ্য কণার। সঠিক অ্যান্সার হচ্ছে বিবেচযোগ্য কণার। RMS ব্যাগ এবং মোস্ট প্রবাবল ব্যাগের অনুপাত কত? আমরা জানি এটা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলও আছে, সেটা হচ্ছে √3:√2। A এর ভর B এর ভরের 4 গুণ, তাদের গড় ব্যাগের অনুপাত কত? তাদের গড় ব্যাগের অনুপাত হচ্ছে 1:2। বোস আইনস্টাইনের পরিসংখ্যান প্রয়োগ করা যেতে পারে কোথায়? ফোটন এবং প্রোটনে, ফোটন এবং ইলেকট্রনে, ইলেকট্রন এবং প্রোটনে, ফোটন এবং ফোননে। তাইলে মনে রাখতে হবে বোস আইনস্টাইন পরিসংখ্যান প্রয়োগ করা যেতে পারে ফোটন এবং ফোননে দুটো। নিম্নের কোন পদার্থের স্থিতিস্থাপকতা সর্বাধিক? রাবার, কপার, ব্রাশ এবং স্টিল। নিম্নের কোন পদার্থের স্থিতিস্থাপকতা সর্বাধিক? সেটা হচ্ছে স্টিলের। একটি তরলের কাঠিন্যাঙ্কের গুণাঙ্ক কত? একটি তরলের
কাঠিন্যাঙ্কের গুণাঙ্ক হচ্ছে 0, যেহেতু তরলের কোনো কাঠিন্যাঙ্ক নেই। জার্মেনিয়াম ক্রিস্টালের মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? জার্মেনিয়াম ক্রিস্টালের মধ্যে হচ্ছে সমযোজী বন্ধন, কোভালেন্ট বন্ধন বিদ্যমান। কঠিনের মধ্যে নিম্নের কোন বন্ধনটি অপেক্ষাকৃত দুর্বল বন্ধন? সেটা হচ্ছে আয়নিক সমযোজী ধাতব ভ্যান ডার ওয়ালস। কঠিনের মধ্যে নিম্নের কোন বন্ধনটি অপেক্ষাকৃত দুর্বল বন্ধন? সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস। যদি একটি পদার্থের রিলেটিভ পারমিটিভিটি 0.89 হয় তবে ইহা একটি প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক উভয় এবং ফেরোম্যাগনেটিক। কারণ 0.89 একের চেয়ে কম, সেটা হবে ডায়াম্যাগনেটিক। নিম্নের কোন বৈশিষ্ট্য তাপমাত্রার উপর নির্ভরশীল নয়? মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, ফর্মালিটি। আমরা জানি যে মোলারিটিও আছে C = 1000 W/mb, এটা হচ্ছে মোলারিটি। C = 1000 W m - m অথবা W - m, এটা হচ্ছে আমার মোলালিটি। এখানে কোনো আয়তন নেই। আমরা জানি তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন হয়, সেক্ষেত্রে ঘনমাত্রার পরিবর্তন হয়। সুতরাং এই মোলালিটি এবং মোল ভগ্নাংশ এই দুটো কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। মোলালিটি এবং মোল ভগ্নাংশ তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। ফ্র্যাঙ্কলিন ডিফেক্ট এ ঘনত্ব 1 থাকে, ঘনত্ব হ্রাস পায়, ঘনত্ব বৃদ্ধি পায়, ঘনত্ব দ্বিগুণ হয়। ফ্র্যাঙ্কলিন ডিফেক্ট এ ঘনত্ব 1 থাকে। যেহেতু আমাদের ফ্র্যাঙ্কলিন ডিফেক্ট আছে, সুতরাং এখান থেকে আমাদের সিলেবাস থেকে জানতে হবে ফ্র্যাঙ্কলিন ডিফেক্টে ঘনত্ব কিন্তু চেঞ্জ হয় না, 1 থাকে। শকটি ডিফেক্ট হলো আয়নের শূন্যতা, ডিসকোয়ালাইজেশন অফ আয়ন, ইন্টারস্টিশিয়াল অফ আয়ন, শুধুমাত্র ক্যাটায়নের শূন্যতা, আয়নের শূন্যতা। তাহলে শকটি ডিফেক্ট হলো আয়নের শূন্যতা, অর্থাৎ একটা আয়নকে যখন আমাদের ডিসপ্লেস করে ফেলবো তখন সেটা হয় শকটি ডিফেক্ট। ক্রিস্টালাইন সলিডের ত্রুটি নিয়ে নিম্নের কোন উক্তিটি সঠিক? ফ্র্যাঙ্কলিন ত্রুটি কঠিনের ঘনত্ব কমিয়ে দেবে, কিন্তু এর একই থাকে, সুতরাং সঠিক হতে পারে না। ফ্র্যাঙ্কলিন ত্রুটি ডিসলোকালাইজেশন ত্রুটি, হ্যাঁ এটা ডিসলোকালাইজেশন ত্রুটি। ফ্র্যাঙ্কলিন ত্রুটি অ্যালকালি মেটালের হ্যালিডেসে পাওয়া যায়। শকটি ডিফেক্ট কঠিনের ঘনত্বের উপর কোনো প্রভাব নেই। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ফ্র্যাঙ্কলিন ত্রুটি ডিসলোকালাইজেশন ত্রুটি। মেটাল অ্যাক্সেস ডিফেক্ট এর উদাহরণ নয় নিম্নের কোনটি? লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, জিঙ্ক অক্সাইড, তারপরে হচ্ছে আমাদের আয়রন অক্সাইড। সঠিক অ্যান্সার হচ্ছে আয়রন অক্সাইড। আয়রন অক্সাইডের মেটাল ডিফিসিয়েন্সি ডিফেক্ট বিদ্যমান, এটা বিদ্যমান। নিম্নের কোন যৌগটি ফ্র্যাঙ্কলিন ডিফেক্ট এবং শকটি ডিফেক্ট প্রদর্শন করে? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আমার মনে হয় যে পরীক্ষা চলে আসার সম্ভাবনা পাচ্ছে এটা, যেহেতু আমাদের সিলেবাসে আছে 49তম বিসিএসে। নিম্নের কোন যৌগটি ফ্র্যাঙ্কলিন ডিফেক্ট এবং শকটি ডিফেক্ট প্রদর্শন করে? সেটা কি সিজিয়াম ক্লোরাইড, নাকি সিলভার ক্লোরাইড, নাকি পটাশিয়াম ক্লোরাইড, নাকি হচ্ছে আবার সিলভার ব্রোমাইড? তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে একই সঙ্গে ফ্র্যাঙ্কলিন ডিফেক্ট এবং একই সঙ্গে শকটি ডিফেক্ট প্রদর্শন করা হচ্ছে সিলভার ব্রোমাইড। শকটি ডিফেক্ট সহ আয়নিক কঠিন পদার্থে তাদের গঠনে কি থাকতে পারে? শুধুমাত্র ক্যাটায়ন শূন্যতা ও ইন্টারস্টিশিয়াল ক্যাটায়ন, সমান সংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন শূন্যতা ইন্টারস্টিশিয়াল অ্যানায়ন। সঠিক অ্যান্সার হচ্ছে সমান সংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন শূন্যতা। তাহলে শকটি ডিফেক্ট সহ আয়নিক কঠিন পদার্থে ঘটনে তাদের কি থাকতে পারে? সমান সংখ্যক ক্যাটায়ন